এখন যদি সুযোগ না দেন তবে কখন? বাংলাদেশের টি-20 স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়েছে প্রথম 2 ম্যাচ, যেই 2 ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। সেই চট্টগ্রামে ওই 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজকে টি-20 যে দলটা দেয়া হয়েছে এবং যেই দল এই মুহূর্তে অলমোস্ট অবস্থান করছে এই চট্টগ্রামে এবং যেই দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, সেখানটায় বিশ্বকাপ না খেলা, টি-20 ফরম্যাটের বিশ্বকাপ না খেলা বাংলাদেশ দলে 15 সদস্যের দলে বড় চমক রয়েছে। সেই বড় চমকের প্রথম নাম মুস্তাফিজুর রহমান। টি-20 বাংলাদেশের গ্লোবাল অ্যাম্বাসেডর মুস্তাফিজুর রহমানের না থাকা, নাকি তাসকিন আহমেদের না থাকা, নাকি 10 ওভারের স্পেলে দ্বিতীয় ওয়ানডেতে একটা ছাড়া সব কটা বল 140 কিলোমিটারের উপরের গতিতে করা, 19টা বল ওই স্পেলেরই 10 ওভারের যে ম্যাচটা ছিল তার জন্য বরাদ্দকৃত স্পেল, 19টা বল 145-এর উপরে করা নাহিদ রানার না থাকা। নাহিদ নেই, তাসকিন নেই, মুস্তাফিজ নেই। এই তিনজন প্রিমিয়াম পেসারকে ছাড়া বাংলাদেশ 15 সদস্যের যে স্কোয়াডটা দিয়েছে প্রথম 2 টি-20-র জন্য, যেটার ক্যাপ্টেন লিটন কুমার দাস, এই দলটার চমক হতে পারে তাদের না থাকা, অথবা চমক হতে পারে আব্দুল গাফফার সাকলাইন সাথে রিপন মন্ডল। অনেকেই বলছেন যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা কেন নেই, বিশ্রাম দিতে হলে কেন একটা দুটা ম্যাচ না খেলিয়ে এই সিচুয়েশনটা করা যেত কিনা। আবার অনেকেই বলছেন ডিসিশনটা ভালো হয়েছে। তুমি আমার কাছে মনে হয়েছে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল। আপনারা সবাই জানেন যে হাবিবুল বাশারের সিলেকশন প্যানেল অনেক বেশি ক্রিটিসাইজড হয়েছিল যখন তারা গাজী আশরাফ হোসেন লিপুর একই স্কোয়াড, যেটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছিল, সেই একই স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়। কিন্তু এই স্কোয়াডের চমকের জায়গা কোন জায়গায়, কোথায় নির্ভর হবার জায়গাটা কোথায়, এবং একই সাথে স্বস্তি দিচ্ছে কোন কোন জায়গাগুলো? 1 নম্বর পয়েন্ট যদি আমি বলি, মুস্তাফিজুর, তাসকিন, নাহিদ রানা প্রত্যেকেরই ইনজুরির শঙ্কা রয়েছে, ওভারলোডের ইস্যু রয়েছে, ওয়ার্কলোড এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে যে কোনো একজন ক্রিকেটার, মেনশন 3 নেমস, বড় ধরনের ইনজুরিতে পড়লে বাংলাদেশকে বড় সময়ের জন্য ভুগতে হবে, এবং সেটা নট অনলি ফর দ্য টি-20 ফরম্যাট, সেটা ওয়ানডে ফরম্যাটের জন্য হতে পারে, কারণ তিনজনই ওয়ানডের গুরুত্বপূর্ণ অংশ। সো মুস্তাফিজুর রহমানের যেহেতু টুকটাক নিগলস রয়েছে, প্রথম ওয়ানডের আগে তিনি ছিটকে গেছেন, খেলতে পারেননি, শরীফুল ইনক্লুড হয়েছেন, শরীফুল দারুণ পারফরমেন্স করছেন, মুস্তাফিজ ইনজোর্ড মুস্তাফিজকে আগামী 7 দিনের মধ্যে মাঠিয়ে নামিয়ে দেওয়াটা কোনোভাবেই কোনো ওয়াইজ ডিসিশন না। হোয়াট অ্যাবাউট নাহিদ রানা? খেলেই যাচ্ছেন, পিএসএল এ খেলছেন, তার আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলেছেন, অসাধারণ করেছেন, 50 ওভার ক্রিকেটে খেলেছেন। এই মুহূর্তে নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে 50 ওভার ক্রিকেটে অলরেডি 20 ওভার বল করে ফেলেছেন। এখন এই নাহিদ রানা যেই গতিতে, যেই রিদমে বল করছেন, যেই ছন্দে রয়েছেন, যেভাবে প্রতিপক্ষের জন্য থ্রেট হিসেবে আবির্ভূত হচ্ছেন, তার ওয়ার্কলোড ম্যানেজ করাটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট অ্যাবাউট তাসকিন আহমেদ? তাসকিন যে একটু হলেও স্ট্রাগল করছেন, মানে একদম ফুরফুরে চনমনে তাসকিনকে আমরা পাচ্ছি না। তাসকিনের দলে থাকা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই, সে কেন থাকবে কেন থাকবে না, কিন্তু প্রপার তাসকিন, চনমনে তাসকিন আমার কাছে মনে হয় কিছুটা হলেও মিসিং। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেই 3 জনকে বিশ্রামে রাখা হয়েছে, সমালোচিত হলেও কারো কারো কাছে, আমার কাছে এই ডিসিশনটাকে খুবই ভালো মনে হয়। এটা একটা স্বস্তির জায়গা। দ্বিতীয় স্বস্তির জায়গা, ইউ আর গোয়িং টু প্লে টি-20 সিরিজ এগেনস্ট নিউজিল্যান্ড। এই স্কোয়াডটা কিন্তু টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচের জন্য। সো টি-20 সিরিজে বাংলাদেশ দল যদি ধরেই নিলাম এক্সপেরিমেন্ট করতে গিয়ে পা হরকালো, খারাপ করলো, সেটার কিন্তু খুব বেশি অ্যাডভার্স এফেক্ট ইম্প্যাক্ট পড়ার চান্স কম, কারণ এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিং ইজ নট দ্যাট মাচ নেসেসারি লাইক দ্য ওডিআই, যেখানটায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার মতো ইস্যুগুলো সামনে চলে আসে। সো আপনার এক্সপেরিমেন্ট করার মতো যথেষ্ট ব্রিদিং স্পেস রয়েছে, এবং সেই সাহসটাই আমার কাছে মনে হয় ক্রিকেট অপারেশনস এর দায়িত্বে কেউ নেই, তামিম ইকবাল সেটা নিজেই সামলাচ্ছেন এবং সিলেকশন প্যানেল সেই কাজটা করেছেন। এবার আলোচনায় আসি সেকেন্ড ফেজে। এই ডিসকাশনের সবচেয়ে আলোচিত নাম হচ্ছেন আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল। রিপন মন্ডল বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট, সেটা হতে পারে বয়স ভিত্তিক ক্রিকেটে, সেটা হতে পারে বিপিএল এ।
যেভাবে তিনি তার নার্ভ ধরে রেখে শেষ মুহূর্তের রোমাঞ্চকর অবস্থাটাকে কন্ট্রোলে রাখেন, রিপন মন্ডল আমার কাছে মনে হয় দাবি রাখেন যে বাংলাদেশ দলের হয়ে একটা কন্টিনিউয়াস সিরিজের মধ্যে থাকবেন, কন্টিনিউয়াস ম্যাচেস তিনি পাবেন। আব্দুল গাফফার সাকলাইন আরেকজন পেসার যার উপর আপনি ওই ভরসা তো রাখতে পারেন। একই সাথে ব্যাটিং ডিপার্টমেন্টেও থাকে না যে ফাস্ট বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে আমরা পেয়েছি, কিন্তু তাকে যতটুকু আশা করেছিলাম তেমনটা পাই নাই। সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের মধ্যে, সেই সম্ভাবনাটা রয়েছে আব্দুল গাফফার সাকলাইনের মধ্যেও। সো একদিকে ব্যাটিংটা টুকটাক পারেন, আবার বোলিংটাও যথেষ্ট ভালো পারেন। রিপন মন্ডল তো পারেনি, সেই জায়গায় এই দুজনকে সুযোগ দেয়া, মানে একদিকে আপনি ব্রেক দিচ্ছেন এবং সেই ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ, অপরদিকে আপনি ফ্রেশ লেগস গুলোকে খেলানোর চেষ্টা করছেন, ফ্রেশ আর্মসকে প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই হট ওয়েদারের মধ্যে, যারা আসলে ডিজার্ভ করে ন্যাশনাল টিমের সুযোগ এবং একই সাথে কন্টিনিউয়াস চান্সেস। আমার কাছে মনে হয় ইট হ্যাজ বিন আ ভেরি গুড ডিসিশন বাই দ্য সিলেকশন প্যানেল টু গিভ দেম চান্সেস। সো এখন ইন্টারেস্টিং পার্ট কোন জায়গাটা? আমার কাছে মনে হয় চ্যালেঞ্জের জায়গা তিনটা জায়গায় ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ রয়েছে। একটা হচ্ছে সাকলাইনের চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে রিপন মন্ডলের চ্যালেঞ্জ। যতটুকু স্কোয়াড দেখা গেছে এবং এখানটায় পেসার হিসেবে যারা রয়েছেন সাইফুদ্দিন, রিপন মন্ডল, সাকলাইন এবং তানজিম সাকিব, তো নতুন যারা ফ্রেশ আর্ম নিয়ে যাদেরকে বাংলাদেশ খেলাতে চায় এই দুইজনের সুযোগ হবে এবং এটা নিয়ে খুব বেশি ডিবেটের সুযোগ নেই। যখন সুযোগ হবে, যখন আপনি একটা কন্টিনিউয়াস চান্সেসের মধ্য দিয়ে যাবেন, এটা আমার বিলিভ, তখন আমার কাছে মনে হয় এই দুই ক্রিকেটারের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ টু প্রুভ দেম এগেইন। এবং সেই প্রুভটা যদি তারা করতে পারে তাহলে বাকি যারা রয়েছেন তাদের জন্য একটা মধুর প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, হুইচ ইজ অলরেডি গোয়িং অন ইন দ্য পেস ডিপার্টমেন্ট। সেকেন্ড চয়েসের বা সেকেন্ড মানে চ্যালেঞ্জের জায়গা যেটা, সেটা হচ্ছে ক্যাপ্টেনের চ্যালেঞ্জ। এই আলোচনাটা কেউ করছে না। লিটন কুমার দাসও তো এই স্কোয়াড ঘোষণার সাথে বা সিলেকশনের সাথে কোনো না কোনো ভাবে ইনক্লুডেড ছিলেন, হি ইজ দ্য ক্যাপ্টেন। সো আমার কাছে মনে হয় লিটন কুমার দাস একটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং সেটাও ক্ল্যাপ পাওয়ার যোগ্য। কেন? কারণ প্রত্যেকটা ক্যাপ্টেন চান কি, প্রত্যেকটা ক্যাপ্টেন বেস্ট ক্রিকেটারদের চান বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা ব্যাটিং এ হতে পারে, বোলিং এ হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে, যাদেরকে তিনি খেলাবেন এবং যাদের মাধ্যমে দল রেজাল্ট করবে। লিটন কুমার দাসের এই দলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের পুরো স্ট্রেংথ অ্যাবসেন্ট। লিটন কুমার দাস আস্থা রেখেছেন এমন কয়েকজনের উপরে যারা একেবারেই নতুন, যাদের ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স নেই বললেই চলে। সো এখানটায় সাকলাইন এবং রিপন মন্ডলকে নিয়ে লিটন যে চ্যালেঞ্জটা নিয়েছেন, এই চ্যালেঞ্জটা আমার কাছে অত্যন্ত ইতিবাচক, পজিটিভ মনে হয়েছে এবং সেটার জন্য একটা তিনি তালি পেতেই পারেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা গা বাঁচাই, আমরা নতুনদের সুযোগ দিই না, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা পারফর্ম করে আমার দলকে এগিয়ে নেবে এবং আমি তালি পাবো, সেই চিন্তার বাইরে গিয়ে লিটন যে সাকলাইন এবং রিপন মন্ডলের উপর ভরসা রেখেছেন, তাসকিন, মুস্তাফিজ, নাহিদদের রেস্টকে, বিশ্রামকে অ্যাপ্রিসিয়েট করেছেন, অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাতে তার একটা পজিটিভ ইনপুট ছিল। আমার কাছে মনে হয় এটা ট্রিমেন্ডাস একটা ডিসিশন হয়েছে। সো ওভারঅল যেটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এখানটায় আর বড় কোনো চমকের জায়গা নেই, বাট স্কোয়াডটা আমার ভালো লেগেছে। বাংলাদেশ যেই রেজাল্টটাই করুক না কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকলাইন, রিপন মন্ডলদের ইম্প্যাক্ট কতটুকু সেটা বোঝার একটা দারুণ সুযোগ করে দিয়েছে এই স্কোয়াডে তাদের থাকা। এবং একই সাথে মুস্তাফিজ, তাসকিন, নাহিদ এই তিনজন একসাথে না থাকলে কি হতে পারে সেটাও দেখার একটা দারুণ সুযোগ। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দ্য স্কোয়াড আই থিংক ইজ ট্রিমেন্ডাস।